বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবার জন্য চাচ্ছি আপনারা গতকালকে দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা রোডম্যাপ দিয়েছে যে তারা আসলে আসন্ন জাতীয় নির্বাচনে কি কি বিষয়গুলো নিয়ে কাজ করছে, কিভাবে করছে এবং সেগুলোর ডেডলাইন। মোটা দাগে 24টা বিষয় দেখলাম সেখানে তারা অ্যাড্রেস করেছে। তো সেটা নিয়ে মেনলি এবি পার্টির প্রতিক্রিয়া জানানো আজকে আমাদের উদ্দেশ্য। প্রথম কথা হচ্ছে যে এবি পার্টি এই নির্বাচনের যে পথরেখা ঘোষণা করা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই। আমরা বোধ করছি যে গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ এবং পন্থা হচ্ছে একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালিত হবে। নির্বাচন নিয়ে বহু রাজনৈতিক দলের বিভিন্ন সময় ব্লাড প্রেশার অনেক হাই ছিল, কারো কারো ব্লাড প্রেশার 250-300-তে শুট আপ করেছে। ভালো খবর হচ্ছে এবি পার্টির ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল, 80 থেকে 120-এর মধ্যে ছিল, কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপর আস্থাশীল ছিলাম। আমরা বারবার একই কথা বলেছি। উনি নিউ ইয়র্ক টাইমসের সাথে গত বছর জাতিসংঘের সাইডলাইনে যে কথা দিয়েছিলেন সেই ডেডলাইনের মধ্যে নির্বাচন হবে। আমরা প্রথম দিন থেকে এটা বিশ্বাস করেছি। এই জন্য নির্বাচন নিয়ে শঙ্কা ক্রিয়েট করা, কৃত্রিম টেনশন তৈরি করা, হবে হবে না দোলাচাল তৈরি করা, এগুলো কোনোটা আমরা করবার চেষ্টা করি নাই। না করে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স করবার চেষ্টা করেছি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন করবার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছিলাম। গতকালকের যে পথনকশা নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পথনকশার ভিতরে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আশা করেছিলাম যেগুলো তারা কৌশলগতভাবে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে, এবং একটা ভালো নির্বাচন করবার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ বলেই আমরা বোধ করছি। আমরা বোধ করছি যে সেগুলোকে এখনও অ্যাড্রেস করবার সময় ফুরিয়ে যায়নি, এখনও সময় আছে সেটা করবার জন্য। প্রথম কথা হচ্ছে যে তারা ওখানে লিখেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংলাপ করবেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে করবেন। প্রশ্ন হচ্ছে যে সংলাপটা আগে করাটা বেশি ন্যায্যত ছিল, কারণ নির্বাচন কমিশনটা হচ্ছে আমলাতাড়িত একটা প্রতিষ্ঠান। ওনারা কেউ রাজনীতি করেন নাই, ওনারা কেউ নির্বাচন করেন নাই। না করবার কারণে যেটা হচ্ছে যে নির্বাচন যারা করবেন, যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, তারা আসলে কি ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়ত ফেস করছেন সেইটা তারা অনেকগুলো ফার্স্ট হ্যান্ড জানেন না। অতএব রাজনৈতিক দলগুলোর সাথে যদি তারা শুরুতে সংলাপ করতেন, সংলাপ করে যদি পথনকশাটা ঘোষণা করতেন, সেইটা অনেক বেশি কার্যকর হতো বলে আমরা বোধ করছি। এবং প্রয়োজনে দ্বিতীয় দফা আবার সংলাপ হতে পারত। সংলাপ এমন একটা জিনিস, এটার তো কোনো দাড়ি কমা নাই, এটা বারবার করতে হবে, প্রয়োজনে অনেকবার করতে হবে। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখানে চাচ্ছিলাম তারা অ্যাড্রেস করুক, কিন্তু তারা করতে পারে নাই, যেটা আমরা বারবার গণমাধ্যমে বলেছি, সেটা হচ্ছে একটা নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে ভোটাররা। এই যে 12.5 কোটি মানুষ যাদেরকে 18 বছর বয়স্ক মানুষের তালিকা বলা হচ্ছে, সেই তালিকার মানুষরা আসলে সকলে ভোটার কিনা, তারা এই জনগোষ্ঠীর রিপ্রেজেন্ট করবার যে একটা দায় তাদের আছে, এটা সবাই বোঝেন কিনা। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ফর্মে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলায়, পৌরসভায়, আমরা জিজ্ঞেস করেছি সেই সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে, যদি নির্বাচনে আপনারা মমতাজের কনসার্ট আয়োজন না করেন, কুদ্দুস বয়াতির চুল ঝাঁকুনি না দেখান, নগদে রকেটে বিকাশে লেনদেন না করেন, ফুসপানি বিরানি না খাওয়ান, নির্বাচনের দিন অটো সিএনজি না পাঠান, নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে শীতের সকালে লুঙ্গি পরে হেঁটে হেঁটে 30-60 টাকা অটো ভাড়া দিয়ে ভোট দিতে আসবেন, এমন শতাংশ মানুষ কতজন, ভোটার কতজন? কোনো নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে 20% বেশি বলেন নাই। তাহলে সেই দেশের নির্বাচনে 70, 75, 76, 65% মানুষের ভোট আসে কোত্থেকে? কি তাদেরকে ইনসেন্টিভাইজ করে, তাদেরকে কি তাড়িত করে যে আজকের এই শীতের সকালে আমাকে ভোট দিতে যেতে হবে? সেটা কি আসলে নাগরিক দায়? সেটা কি আসলে নাগরিক দায়িত্ব? সেটা কি আসলে জনগণ হিসাবে আমার মতামত প্রতিফলিত হতে হবে কে নির্বাচিত হচ্ছেন না এখানে? সেটা না। তাহলে আগে যেগুলো বলেছি, বাংলাদেশের নির্বাচন তাড়িত করে অন্য ইনসেন্টিভগুলো, যেই ইনসেন্টিভগুলো নাগরিক সত্তা তৈরি করে না, যেই ইনসেন্টিভগুলোর মধ্য দিয়ে নাগরিক দায় তৈরি হয় না। তাই আমরা বারবার বলছিলাম যে একটা ভালো ভোটের প্রধানতম অংশীজন হচ্ছে ভোটাররা।
অতএব সেই 12,18 বয়স্ক তালিকাভুক্ত মানুষদেরকে কিভাবে ভোটার করা যায় সেইটার কোনো আয়োজন আমরা এখানে দেখলাম না। এবং সেটা কিভাবে করা যায় সেটা আমরা বারবার প্রেসে বলেছি, বিভিন্ন টেলিভিশন ইন্টারভিউতে বলেছি এবং নির্বাচন কমিশনকেও বলেছি যে আপনারা ভোটার প্রোটোকল তৈরি করেন, আপনারা কার্টুন তৈরি করেন। যেভাবে বিজ্ঞাপন দিয়ে গাছ লাগানোর ব্যাপারে সরকার ক্যাম্পেইন করেছে, কুদ্দুস বয়তির চুল ঝাঁকানি দেখা, মিনার কার্টুন দেখাতে এই দেশে সচেতনতা তৈরি করা হয়েছে। এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আপনি যদি এখনও সরকার চায় যে আমি প্রত্যেকটা উঠানে আমার এই রাষ্ট্রকে আগামী 6 মাসে পৌঁছে দেব, এটা বোঝানোর জন্য যে আপনি যে এই দেশের নাগরিক সেটার মানে কি, আপনি কিসের ভিত্তিতে নাগরিক? শুধুমাত্র আপনার বয়স হয়েছে বলে নাগরিক? অতএব বয়সের ভিত্তিতে শুধু নাগরিক সত্তা তৈরি হয় না, বয়সের ভিত্তিতে এর থেকে আরও বেশি কিছু লাগে। সে বয়স প্লাস রিয়ালিটি, যে বয়সের থেকে আরও বেশি কিছু লাগবে। এবং দেখেন সেটা সরকার কিভাবে করতে পারে। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে সরকারের যারা একদম গ্রাম পর্যায়ে তারা কাজ করেন। দেখবেন যে আমাদের কৃষি কর্মকর্তা আছে, আপনারা যারা গ্রামের খোঁজ খবর রাখেন, প্রত্যেকটা ওয়ার্ডে, 2টা ওয়ার্ডে, 3টা ওয়ার্ডে মিলায় একজন কৃষি কর্মকর্তা আছে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের স্থানীয় প্রশাসনে স্বাস্থ্য আপা বলে, পরিবার পরিকল্পনা আপা আছেন, যারা গ্রামের প্রত্যেকটা উঠানে উঠানে গিয়ে মা বোনদেরকে বিভিন্ন সম্পর্কে, রিলেশনশিপ, বাচ্চা ধারণ, আগে পরের বাস্তবতাগুলো শেখান। আমাদের তথ্য আপা বলে একটা জিনিস আছে, যাদের কাজই হচ্ছে মানুষকে তথ্য দিয়ে সাহায্য করা। এবং তারাও ল্যাপটপ, তারপরে হচ্ছে এই ওয়াইফাই কানেকশন নিয়ে নিয়ে গ্রামে গ্রামে উঠানে চরে যান মানুষকে বোঝানোর জন্য। তাহলে আমার কিন্তু এই কানেক্টিভিটির প্রোটোকল এই রাষ্ট্রে অলরেডি আছে। আমার দরকার তাদেরকে একটা কাজ দিয়ে এই কাজটা করবার চেষ্টা করা দরকার। এরপরে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা স্কুলের, কলেজের শিক্ষক আছে, প্রাইমারি স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে, এবং সরকারি এবং বেসরকারি টিচার আছে, এবং প্রত্যেকটা গ্রামীণ জনপদকে তারা কাভার করে। অতএব এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়েও কিন্তু আমরা ভোটার প্রোটোকল তৈরি করতে পারি। অথচ দেখবেন আমাদের নির্বাচন কমিশনের আচরণবিধি যদি খেয়াল করেন, এর পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রার্থী কেন্দ্রিক, যে প্রার্থী এটা করতে পারবে না, প্রার্থীকে এটা করতে হবে, প্রার্থী এটা করলে জরিমানা হবে, প্রার্থী ওইটা করলে তার বাতিল হবে, মনোনয়ন বাতিল হবে। তাহলে অ্যাজ ইফ প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায়, ব্যাপারটা এরকম আর কি। তাহলে বিকাশের টাকাটা যারা দেয় সে টাকাটা খাচ্ছে না, তাহলে দেয়াটা অন্যায়, নেয়াটা অন্যায় না? তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকেও তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণবিধি আছে। তাহলে ভোটারের আচরণবিধির প্রোটোকল কোথায়? অতএব 12.5 কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয়, শুধু তালিকায় ভোটার হয়, সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা কর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না। এরা সব এই পিচ্চি হান্নান, সুইরান আসলাম টাইপের, শামীম ওসমান, হাজি সেলিম মার্কা গুন্ডা পান্ডা নির্বাচিত করবে, ভয়ে, দায়িত্বহীন বাস্তবতার কারণে, টাকার অভাবে, সিকিউরিটির কারণে করবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, তারা আমরা বলবার পর থেকে গত 1 বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই, ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না, যে কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তরুণরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন, এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনূসও জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে, ভোটের বয়সটা 17তে নিয়ে আসা যায় কিনা। এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স 16তে নিয়ে আসবে, এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে। পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে 16-17তে নামিয়ে আনা হয়েছে। তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে। এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই, এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে। এরপরে কথা হচ্ছে, আপনারা জানেন তারা বলেছে যে অক্টোবরে যারা ভোটার বয়স হবে তারা ভোট দিতে পারবে। তথ্য প্রযুক্তির এই জমানায় ধরেন নির্বাচনটা 12 তারিখ হবে ফেব্রুয়ারিতে, আমি কি এখনই জানি না বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারি কোন কোন ছাত্রছাত্রীর বয়স 18 হবে? এটা তো আমরা এখনই জানি। আপনি যে কোনো, আপনি শুধু শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দেন, স্কুল কলেজের টিচাররা, ছাত্রছাত্রীরা মিলে এইটা প্রসেস করে ফেলবে। আমাদের দাবি হচ্ছে ভোটের দিন পর্যন্ত যার বয়স 18 হবে অথবা 17 হবে, যেটাই আমরা ডিসাইড করি, ভোটার যেন ভোট দিতে পারেন। কারণ লক্ষ লক্ষ তরুণরা ইতিমধ্যে রাজনীতি বিমুখ হয়ে গেছিলেন, তারা গত 3-4টা নির্বাচনে ভোট দেন নাই,
দেশের 35-40 বছর মানুষ সম্ভবত এইবারই প্রথম ভোট দেবেন। অতএব এই 25-30 লক্ষ যে মানুষ ভোটার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে, শুধু 3 মাসের ব্যবধানে তারা ভোটার হইতে পারবেন না, এখান থেকে তাদেরকে বঞ্চিত করাটা অনুচিত হবে। তাই আমরা বোধ করছি তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থার সাহায্য নিয়ে অবিলম্বে ভোটের দিন যারা ভোটের বয়স ধারণ করবেন, 18 হবে অথবা 17 হবে, তাদেরকে যেন ভোটার হইতে দেওয়া হয় এবং তারা যেন ভোট দিতে পারেন। তারপরে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা বারবার করেছি, সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা এবং নির্বাচনী খরচের ব্যাপারে একটা যথেষ্ট অরাজকতা আছে ইনফ্যাক্ট, এবং এইটা কিভাবে অ্যাড্রেস করা যায় তার কিছু প্রসেসও আমরা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন ফোরামে বলেছি। নির্বাচন কমিশনে আমরা গত সপ্তাহে গিয়েছিলাম, সেখানেও আমরা তাদেরকে আবার মনে করিয়ে দিয়েছি যে কিভাবে খরচের বিষয়টা ডিল করা যায়। দেখেন, মোটা দাগে নির্বাচনের খরচের 2-3টা জায়গা আছে। প্রথমত হচ্ছে যেই দলের বিজয়ের সম্ভাবনা যত বেশি, ধরেন দল এক্স, যে আপনি জানেন যে দল এক্স নমিনেশন পাইলেই আপনি জিতে যাবেন, সেই দলের টিকিট কেনার একটা বাণিজ্য আছে। আর এইবার যেহেতু বড় দলের প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিটর খুব নাই অথবা কম, তার মার্কেট প্রাইস অনেক হাই, এই জন্য দেখবেন এই টিকিট কেনার একটা বাণিজ্য আছে। তো নির্বাচন কমিশন এই টিকিট কেনার বাণিজ্যটাকে দলগুলোকে কি ইনস্ট্রাকশন দেবে, সে কি করবে? এই যে 5 কোটি 10 কোটি 20 কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে, এইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? এই হাট ম্যানেজ করবেন কিভাবে? কোরবানির হাট, এই যে নির্বাচনের হাট বসবে, নির্বাচন কমিশনের এই রোডম্যাপের ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে, যেই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স, সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা যেন রাজনীতি থেকে উঠে আসে, তারা নমিনেশন পায়, এবং এখানে বাণিজ্য যেন না হয়, শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য না হয়, ওই কোম্পানির দেখাশোনার দায়িত্বের বিনিময়ে তাকে 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 নমিনেশন দেওয়া হবে, এগুলো যেন না হয়। সেটা কিভাবে আমরা অ্যাড্রেস করব? এই রোডম্যাপের ভিতরে তার কোনো বক্তব্য নাই, কারণ এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা। এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে গত বছরের গণ অভ্যুত্থানের 1400 শহীদের দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে আখরে লেখা আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষাগুলোর কোনোটা আমরা রিফ্লেক্টেড হইতে দেখলাম না নির্বাচন কমিশনের বক্তব্যে। এরপরে দেখেন, ক্যাম্পেইন কস্টের দ্বিতীয় জায়গা হচ্ছে নির্বাচনের উপকরণ, যেগুলো ছাপাতে প্রচুর খরচ হয়, লিফলেট, ব্যানার, পোস্টার, ফেস্টুন, এইটা সেইটা যেটা আছে, এগুলোতে খরচ হয়। আমরা বারবার বলেছি একটা কমন লিফলেট করে দেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে, নির্বাচন কমিশন তার খরচে করে দেবে। একটা কমন পোস্টার সাটার জায়গা করে দেবে, যেন সারা বাংলাদেশ নির্বাচনের সময় পোস্টারময় না হয়ে যায়। পরিবেশের কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করেন, কি পরিমাণ গাছ কাটতে হবে, কি পরিমাণ কাগজের অপচয় হবে শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য যে আমি তমুক দল থেকে দাঁড়াইছি, আমার মার্কা তমুক, আমার ব্যালট নাম্বার তমুক, এই 4টা ইনফরমেশনের জন্য কি পরিমাণ হাজার হাজার কোটি টাকার অপচয় হবে। বলতে পারেন এটা তো একটা অর্থনীতি, ওই ব্যবসায়ীরা তো লাভ হবে, ওই অর্থনীতিতে যার কালো টাকা আছে, যে সজ্জন মানুষ ভালো রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, সেই ছাপানোর টাকা কোথায় পাবে? এই লাখ লাখ টাকা কোত্থেকে আসবে? সেটার কোনো আয়োজন আমরা দেখলাম না। আমরা বারবার বলেছি কমন ম্যানিফেস্টো করে দেন, কমন ব্যানার করে দেন, কমন ফেস্টুন করে দেন, এবং লোকাল প্রশাসন ঠিক করে দেবে যে এগুলো স্থানীয়ভাবে কোথায় সাটা হবে, তাহলে সবাই জানবে, এক জায়গা থেকে তথ্যটা পড়বে। বাড়িতে বাড়িতে প্রয়োজনে মাইকিং করে পোস্টার বিলি করার ব্যবস্থা করে দিয়ে আসেন। আপনার লোকাল তথ্য আপা, লোকাল স্বাস্থ্য আপা, লোকাল কৃষি কর্মকর্তা, লোকাল প্রশাসনের মাধ্যমে এটা করেন। আর একটা খরচের জায়গা হচ্ছে মিছিল সমাবেশ। আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যাপক মাইকিং করবে এলাকাতে, দিনে রাতে গান বাজনা, কনসার্ট, ব্যাপক পরিবেশ দূষণ হবে এবং ব্যাপক শব্দ দূষণ হবে, এবং এটা করতে গিয়ে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে। যাদের সামর্থ্য আছে তারা এগুলো নিয়ে কথা বলছে না, কিন্তু যারা রাজনীতিতে পরিবর্তন দেখতে চায়, রাজনীতিতে গুণগত বিনির্মাণ দেখতে চায়, আমরা বারবার বলেছি যে এই সমাবেশ করবার জায়গা, ম্যানিফেস্টো ঘোষণা করবার জায়গাটা একটা কমন প্লেসে নিয়ে আসেন। লোকাল কনস্টিটিউয়েন্সিতে এক জায়গাতে এসে সব রাজনৈতিক দল তাদের কমন ম্যানিফেস্টো ঘোষণা করবে, সাংবাদিকরা সেখানে যাবেন, সেখানেই প্রশ্ন উত্তর হবে, এবং এটা প্রয়োজনে এক কনস্টিটিউয়েন্সিতে আপনি 5টা করেন, কিন্তু কমন প্রোগ্রাম করেন, এবং এই খরচটা আপনি লোকাল প্রশাসন বিয়ার করুক। এখন তারা আমাদেরকে যুক্তি দিচ্ছে যে ভাই বড় দল, সে তো 500 লোক আসবে না। 500 লোক আসবে কেন? আপনি দল ঠিক করে দেবেন। ঐকমত্য কমিশনে আমরা একটা মিটিং হলে গিয়ে সবাই মিলে কথা বলেছি না,
তাহলে যার যার দলের পজিশনকে ঐকমত্য কমিশনে আমরা প্রচার করতে পারি নাই, সেটা কি সারা দেশের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ জানতে পারে নাই? পারছে তো। তাহলে আমার হাজার হাজার লোক দিয়ে কাজটা করতে হবে কেন? এটা তো 60-এর দশকের মডেল। যেই জমানাতে মোবাইল আছে, ফেসবুক আছে, ইন্টারনেট আছে, ইউটিউব আছে, সেখানে কেন লাখ লাখ লোকের সমাবেশের নাটক করে হাজার হাজার কোটি টাকা করতে হবে? কেন করতে হবে? এবং এই সমাবেশ করাকে কেন্দ্র করেই কিন্তু সহিংসতা তৈরি হয়, সংঘর্ষ তৈরি হয়, গ্রুপিং পলিটিক্স, রামদা মিছিল তৈরি হবে, এলাকায় এলাকায় কে কোন পক্ষ, কে কার গ্রুপ, এগুলো তৈরি হবে। তাহলে যদি লোকাল প্রশাসনের উদ্যোগে একটা ম্যানিফেস্টো মিটিং হয়, যেখানে অথবা 5টা ম্যানিফেস্টো মিটিং, এটা লোকাল প্রশাসন ঠিক করুক, নির্বাচন কমিশন ঠিক করুক, তাহলে খরচের দায় কমে যাচ্ছে। থার্ড হচ্ছে আপনার খরচের বড় জায়গা হচ্ছে নির্বাচনের দিন। আপনারা যারা সাংবাদিক হিসাবে নির্বাচন কভার করেছেন আপনারা জানেন, প্রত্যেকটা সেন্টারে প্রত্যেক প্রার্থীকে আপনার সেন্টারে বুথ হিসেবে 4টা 5টা 10টা রুমে পোলিং এজেন্ট দিতে হয়। এই এজেন্টকে প্রত্যেক দিনে ওই দিনের জন্য 1000 টাকা 2000 টাকা থেকে শুরু করে আরও বেশি টাকা ক্যাশ দিতে হয় প্রার্থীকে। এরপরে হচ্ছে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব, এবং আরও 50-100টা লোক রাখা লাগে ওই সেন্টারে, মারামারি, সিকিউরিটি, তারপরে ভোটারদেরকে ওয়েলকাম করা, এগুলো করতে। অধিকাংশ এমপি নির্বাচন যারা করেছেন এমন ক্যান্ডিডেটরা আমাকে বলেছে ওই দিনই 50 লাখ থেকে 1 কোটি টাকা খরচ হয় একদিনে। তো আপনি 25 লাখ টাকার গল্প আমাদেরকে শোনাইলেন, আমরা কি এই দেশে ডাইল চাল সিদ্ধ করে খাই না? আমরা কি কাঁচা চাইল খাই? আপনি 25 লাখ টাকা তো একটা মেম্বার নির্বাচনে সে বেশি টাকা খরচ করে। তাহলে আপনি এই 25 লাখ টাকার দিলেন, আপনি থ্রেশহোল্ড বলে দিলেন, কিন্তু আপনি রাষ্ট্র খরচের কোনো দায় নিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না। এটা কিভাবে সম্ভব? হাত পাও বেঁধে আপনি বলছেন হলফনামায় মিথ্যা কথা লিখবেন না, কিন্তু তাহলে আপনি রাষ্ট্র আইন করে প্রত্যেক প্রার্থীকে মিথ্যা কথা বলবার জন্য বাধ্য করছে, এবং তারপর তাকে আবার আপনি মনোনয়ন বাতিল করবেন, শাস্তি দিবেন, কোর্টে নেবেন। এগুলো ডাবল স্ট্যান্ডার্ড না? এটা তো সংস্কারের নির্বাচন কমিশন হইল না। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি ক্যাম্পেইন কস্ট, ওই দিনকার তো পুলিশ থাকবে, ওখানে আনসার থাকবে, পোলিং এজেন্ট থাকবে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্কুলে থাকবে, তাদের তো আর সরকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, তাদের তো ওই দিনকার সরকার একটা ভাতা দেয় ওই দিনকার দায়িত্ব পালন করবার জন্য। তাহলে পোলিং এজেন্টের ভাতাটা দিতে সমস্যাটা কোথায়? পোলিং এজেন্ট যদিও দলীয়, কিন্তু সে তো রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, সে তো সরকারকে সাহায্য করছে ওখানে গিয়ে। অতএব সেই বাস্তবতাতে আমরা বোধ করছি নির্বাচনের দিনের খরচ যদি সরকার রাষ্ট্র দায়িত্ব নিতে পারে, এবং দায়িত্ব নেওয়া সম্ভব, যে পরিমাণ টাকা দরকার এইটা যদি সরকার দায়িত্ব নিয়ে করে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ কমে যাবে, ভায়োলেন্স কমে যাবে, সহিংসতা কমে যাবে, কালো টাকার ছড়াছড়ি কমে যাবে, এবং এর মাধ্যমে আপনাদের যেটা হবে একটা স্বচ্ছ ভালো নির্বাচন আমরা দেখতে পাবো, এবং এটার মধ্য দিয়েই হচ্ছে ভালো রাজনীতি তৈরি হবে, ভালো রাজনীতিবিদ তৈরি হবে। সৎ মানুষ, ভালো রাজনৈতিক নেতাদের টাকা থাকে না। অতএব ভালো রাজনীতিবিদ এই জাতি চায়, কিন্তু স্বচ্ছ রাজনীতিবিদ তৈরির কোনো দায়িত্ব এই রাষ্ট্র নেবে না। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। পৃথিবীর বহু দেশে আপনার ভালো রাজনীতি তৈরি করবার জন্য রাষ্ট্র ফান্ড করে, পলিটিক্যাল পার্টিকে, নির্বাচনকে ফান্ড করে, ইলেকশনের কস্ট বেয়ার করে, কিন্তু সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে সেখানে গুরুত্বপূর্ণ অনেক জিনিস যেমন এসছে, কিন্তু সংস্কারের যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা এখানে দেখতে পাই নাই। এবং আমরা বোধ করছি যে এখনো সময় আছে, যদি আপনারা চান এই কাজগুলো করা সম্ভব বলে আমরা বোধ করছি। এবং এইটা করতে পারলে যেটা হবে, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন করতে পারবো। এবং আমাদের পক্ষ থেকে আমরা এটাও বলেছি, প্রত্যেকটা পোলিং সেন্টারে বুথ না করে নির্বাচনটা মাঠে নিয়ে আসেন, খেলার মাঠে অথবা স্কুলের মাঠেই তো নির্বাচনগুলো হয় অধিকাংশ সেন্টারে, কিন্তু সামনে মাঠ আছে। মাঠ থাকলে যেটা হবে যে আপনার এতগুলা বুথের জন্য প্রত্যেকটা বুথে একজন আনসার, একজন এই রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এত কিছু করতে হবে না। খোলার মাঠে আপনি তাঁবু করে দেন, এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে আসবে, এবং এতে আপনার স্টাফিং কম লাগবে, আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে। প্রয়োজনে আপনি সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি প্রত্যেক রুমে সিসিটিভি বসাইলে একটা সেন্টারে আপনার 20টা সিসিটিভি বসাইতে হবে, একটা মাঠে করলে আপনি 5টা সিসিটিভি দিয়ে করতে পারবেন। সরকারের খরচ এখানে কমে আসবে। অতএব এই মৌলিক জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে আমরা মোবাইল ভোটিং সেন্টারের কথা বলেছি, যে যেখানে যেখানে সুযোগ আছে আপনি দেখবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গাড়ি আছে, মোবাইল লাইব্রেরি, বাংলাদেশে মোবাইল পোস্ট অফিস আছে, মোবাইল ব্যাংকিং আছে, ক্যাশ মেশিন আছে। দেখবেন বিভিন্ন মিটিংয়ে, বড় বড় সমাবেশে মোবাইল এটিএম মেশিন নিয়ে যায়।
যেখানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সিচুয়েশন নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এমন জায়গাতে আপনারা মোবাইল ভোটার কেন্দ্র করতে পারেন, যেন দূর থেকে খেওয়া পার হয়ে অটোতে করে এই ফুসপানির টাকা নিয়ে ভোট কেন্দ্রে আসতে না হয়। রাষ্ট্র ভোট কেন্দ্রকে বাড়ির দরজায় নিয়ে যাবে, এতে অবৈধ টাকার লেনদেন কমে যাবে এবং খরচও কমে যাবে দুই দিক থেকে। যেই কাজগুলো করা সম্ভব, এই রকম সিরিয়াস সংস্কারের কাজগুলো নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা বোধ করি যে তারা আসলে আগের মতোই একটা ট্র্যাডিশনাল নির্বাচন দায়সারা গোছের করবার দায়িত্ব নিচ্ছেন, এবং এই দায়সারা নির্বাচনটা ওনারা করতে পারবেন কিনা এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে। কারণ গত সপ্তাহে নির্বাচন কমিশনের শুনানির মধ্যে যে মারামারি লেগে গেল, যে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনারদের সামনে যারা আপিল শুনানিতে দুই পক্ষের নিরাপত্তা দিতে পারে না, তারা কোন লেভেলে নিরাপত্তা দিবেন? তাদের ভিতর সেই ডিসাইসিভনেস তো আমরা দেখি নাই। এখনও নির্বাচন কমিশনের সিরিয়াস বক্তব্য আমাদের চোখে পড়ে নাই যে ওই দিনকার কী হয়েছে, কোথায় কোথায় তাদের ঘাটতি ছিল এবং তারা কি ব্যবস্থা নিয়েছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটা এনশিওর করবার জন্য। অতএব এই সার্বিক বিবেচনায় আমরা বোধ করছি নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখার জন্য যেই লেভেলের ডিসাইসিভ অ্যাকশন আমরা চাচ্ছিলাম সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে নিয়ন্ত্রণ থাকা দরকার, তারপরে আমলাতন্ত্রের উপরে সরকার যে নিয়ন্ত্রণ থাকা দরকার, সেখানে যথেষ্ট ঘাটতি আছে। সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই রাষ্ট্র 2001-এর পরে কোনো ভালো নির্বাচন করে নাই। আমার টোটাল একটা ইলেকশনের ডেমেনশিয়া চলছে। এই রাষ্ট্র জানে না একটা ভালো নির্বাচন কিভাবে করতে হয়। সে 8-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে দিল্লির সাথে 111-এর কুশীলবরা মিলে, 14-তে একতরফা করেছে, 18-তে রাতের বেলা করেছে, 24-এ ডামি নির্বাচন করেছে। অতএব গত 24 বছরে আমরা কোনো ভালো নির্বাচন করি নাই। ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তারাও নির্বাচন কমিশনে এখন চাকরিতে নাই, রেগুলার পোস্টের মধ্য দিয়ে ওনাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে। অতএব এই যেই রিটার্নিং অফিসার, যেই পোলিং এজেন্ট দিয়ে আপনি নির্বাচন করবেন, তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রিপেয়ার্ড কিনা, তাদের সাফিসিয়েন্ট মোরাল অথরিটি আছে কিনা, যারা করাপ্ট প্র্যাকটিস করেছেন গত 20-22 বছর, এই করাপ্ট অফিসারদের কি দিয়ে আপনি ভালো নির্বাচন করাইতে পারবেন কিনা, এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ অবকাশ আছে। অতএব আমরা বোধ করছি এখনো সাফিসিয়েন্ট সময় আছে, এখনো খুব বিলম্ব হয় নাই। এগুলোকে অ্যাড্রেস করবার জন্য যে ডিসাইসিভনেস দরকার সেটা আমরা দেখতে চাই। তা না হলে আমরা ধারণা করছি ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে 2026 সালে। 73 এবং 2018-র নির্বাচন বিখ্যাত হচ্ছে ফ্রডুলেন্ট জালিয়াতের একতরফা নির্বাচনের জন্য, আর এইবারের নির্বাচনের সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা। এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেইটা গণতন্ত্র যে উত্তরণের পথে আমরা যেতে চাচ্ছি সেটার জন্য আমাদের কল্যাণকর হবে না। তো এটা বলে আমার ব্রিফিং শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারবেন। দেখেন, জুলাই সনদ নিয়ে আমরা বারবার বলেছি যে এখানে বেশ কিছু বিষয়ে আমাদের এখনো কনসার্ন আছে, পার্টিকুলারলি হচ্ছে বাস্তবায়ন নিয়ে। 3-4টা বিষয় আমরা বোধ করছি জুলাই সনদে সিরিয়াসলি আসা দরকার। একটা হচ্ছে এটার একটা লিগ্যাল স্ট্যাটাস দিতে হবে, যেন কোনো সংবিধান অথবা কোর্টের খোঁচায় এটা অবৈধ না হয়ে যায়। অতএব জুলাই সনদকে কনফার্ম করেই এটার সাথে সামঞ্জস্য রেখেই সংবিধান এবং অন্য যে কোনো আইনকে ইন্টারপ্রেট করতে হবে, ব্যাখ্যা করতে হবে, যেন এটা বাতিল স্ট্রাইক আউট না হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার জুলাই সনদের অধীনে নির্বাচন, সংসদ গঠন এবং শপথ সবকিছু হইতে হবে আগামী 2026-এর। 106-এর যে নাটকের কথা বলে হচ্ছে, ক্যান্টনমেন্টে বসে জুম মিটিংয়ে এই পলাতক বিচারপতিরা একটা 106 দিচ্ছে, এই কারণে সরকার গঠিত হয়েছে, এটা ভুয়া জিনিস। এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে, এবং এই সংবিধান ডিফ্যাক্টো ডেড, এটা মরহুম সংবিধান, শুধু দাফন কাফন হয়নি। অতএব আগামী 26-এর নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে। শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ, এই চুপ্পুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে। থার্ড বলেছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এই ব্যাপারে একটা কমন কনসেনসাস পলিটিক্যাল পার্টির মধ্য থেকে নিয়ে এটাকে অন্তর্ভুক্ত করা দরকার। আর ফোর্থ হচ্ছে বাস্তবায়নের সময়। আমরা বলছি যেগুলো ইতিমধ্যে সবাই একমত হয়ে গেছে সেটাকে এখনই একমতের ভিত্তিতে অর্ডিন্যান্স জারি করে স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়ন শুরু করে দেওয়া দরকার। এটার জন্য সংবিধান সংশোধন এইটা সেটা এই 26-এর পরে আরও 2 বছরে গিয়ে করতে হবে, এটা সংসদ ছাড়া করা যাবে না, এগুলো একদমই কারেক্ট কথা বলে আমরা মনে করি না। এত দ্বিমতের পরেও জুলাই সনদকে ভিত্তি করে নির্বাচন পিছানো, নির্বাচন বর্জন, নির্বাচন চাই না, এই দাবির সাথে আমরা একমত না। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যে তারিখে যে ডেটে
এই ডেটও যদি তারা পিছায়া দেয়, অন্তর্বর্তীকালীন সরকারের পজিশনের সাথে আমরা একমত। যদি সবার সাথে তারা আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে করে, আমাদের পারসিস্টেন্ট পজিশন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের উপরে আমাদের আস্থা আছে। অতএব এই নির্বাচনের দিন তারিখের উপরে আমরা পিছানোর কোনো দাবি অথবা বয়কটের কোনো দাবি আমরা করছি না এবং করব না। কিন্তু এমনও হতে পারে জুলাই সনদ আমরা স্বাক্ষর নাও করতে পারি, সেটা অন্য আলোচনা। এই রাজনীতিটা আমরা রেসপন্সিবল জায়গা থেকে করব, যেটার সাথে যেটা ওইটা আলাদা করে করব। পিয়ারের ব্যাপারে আমাদের দাবি আছে, আমরা নিম্ন কক্ষে অথবা এক কক্ষে আমরা মিক্স সিস্টেম প্রস্তাব করেছি, এর আগে কথা বলেছি যে 100 আসনে পরীক্ষামূলকভাবে এবার পিয়ার হতে পারে, কিন্তু এর কোনোটাকে আমরা নির্বাচনের সাথে ট্যাগ করব না। আর কোনো প্রশ্ন ভাই? শেষ করে ফেলি। আমরা দেখলাম যে কয়েকদিনের মধ্যে তাদের প্রমোশন হয়তো তারা সচিব হিসেবে আসছে, মানে তারা আরো বড় পদে আসছে এবং নির্বাচনকে আরো বেশি করে প্রভাবিত করার মতো ক্ষমতা তারা অর্জন করেছে। এই যে সরকারের মধ্যে দ্বৈততা আমরা দেখছি, এই বিষয়টা আসলে আগামী নির্বাচনে আরো কতটা প্রভাব পড়তে পারে? হ্যাঁ, এটা তো আসলে সিরিয়াস কনসার্ন এবং আমরা বারবার বলেছি যে পার্টিকুলারলি 18 এবং 24-এ যারা দায়িত্ব পালন করেছেন, টিএনও, ওসি, ডিসি, এসপি, এদেরকে আসলে চাকরি থেকে বিদায় করে দেওয়া দরকার। যে কোনো একটা ফর্মুলা বের করে এদেরকে বিদায় করে দেওয়া দরকার। কারণ যারা, এবং আর্মি অফিসার সহ শুরু করে প্রচুর জুনিয়র আর্মি অফিসার প্রচুর লেনদেন করছে, আমরা প্রচুর, আমাদের কাছে তথ্য আছে, 35 লাখ 50 লাখ ক্যাশ, নতুন গাড়ি, প্লট, ফ্ল্যাট, এগুলো সব পাইছে। অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই 18-24-এর জাল জালিয়াতের সাথে জড়িত, তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। প্রমোশন অথবা নির্বাচনী দায়িত্ব তো দূরের কথা। এবং নির্বাচন কমিশনের গতকালকে রোডম্যাপেও আমরা দেখলাম না যে এই ব্যাপারে তারা আমলাতন্ত্রের ক্লিনিংয়ের ব্যাপারে তারা কোনো কথা বলেছে, এবং এই কনসার্নটা আমরা বারবার বলেছি, এখনো বলে যাব, এবং এই ব্যাপারে আমাদের একাত্মতা হওয়া ছাড়া কোনো দ্বিমত নাই আর কি। আওয়ামী লীগ কি আসলে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ? আওয়ামী লীগ তো রাজনৈতিক দল কিনা। সে গত 16 বছর হেন কি কাজ করে নাই যে কারণে তাকে রাজনৈতিক দল আমাকে বলতে হবে? বিএনপির বিরুদ্ধে কি গণ অভ্যুত্থান হয়েছিল? বিএনপির নেতারা, খালেদা জিয়া কি পালায়া ভারতে চলে গেছিল? প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের একটা পরাজিত দল। এই পরাজিত দলকে রাজনীতি করতে দেবার আকাঙ্ক্ষা তৈরি হওয়ার আগে তো দেখতে হবে সে আসলে রাজনৈতিক দলের মতো আচরণ করতেছে কিনা। গত 15ই আগস্টে দেখবেন হাসিনা তারে এখনো প্রধানমন্ত্রী দাবি করছে, যেখানে নির্বাচন হয় নাই, নির্বাচন ছাড়া দিল্লির ম্যান্ডেট নিয়ে এসে বসছে, পালায়াও দিল্লিতে চলে গেছে। সে এখনো দিনে রাতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন কত কদিন আগে কলকাতায় অফিস খুলছে, দিল্লিতে অফিস খুলছে, এস আলমের সাথে গোপন বৈঠক করেছে। হাসিনা 4,000 কোটি টাকা চাইছে এস আলমের কাছে, 2,500 কোটি টাকা অলরেডি দিয়ে দিছে। আজকে এই যে মঞ্চ 71 যে সকল উস্কানি উৎপাত তৈরি করতেছে, এই টাকাগুলো কোথার থেকে আসতেছে? গুলিস্তানে ঝটিকা মিছিল, এখানে সেখানে ঝটিকা মিছিল আওয়ামী লীগের, সেগুলো কোত্থেকে আসতেছে? আওয়ামী লীগ গণহত্যার জন্য ন্যূনতম আওয়ামী লীগের কোনো নেতা কর্মী একেবারে রাস্তার, মানে টোকাই লীগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা লোক গত 1 বছরে এই দুঃশাসনের জন্য, গণহত্যার জন্য ক্ষমা চাইছে কিনা, রিগ্রেট করেছে কিনা? তারা বাংলাদেশে গত 16 বছরে গণতন্ত্র হত্যার জন্য ক্ষমা চেয়েছে কিনা? $250 বিলিয়ন লুটপাটের জন্য ক্ষমা চেয়েছে কিনা? চাই নাই তো। রাজনৈতিক দল কোনটা? রাজনৈতিক দল হচ্ছে সে দেশের জন্য কাজ করে, ভুল করলে ক্ষমা চায়, রিগ্রেট করে, জনগণের কাছে ফিরে আসে, জনগণের ম্যান্ডেট নেয়। তো যেই মানে ক্রিমিনাল এন্টিটি, তাকে তো আপনার ড্রাগ কার্টেল বলতে হবে, একটা মাফিয়া অর্গানাইজেশন বলতে হবে, সিসিলিয়ান মাফিয়াদের মতো, যে নিজে নিজে নিজ দায়িত্বে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র বানিয়েছে। অতএব তাকে রাজনৈতিক দল আকারে বিবেচনা করাটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সকল সংজ্ঞাকে, ইতিহাসের সকল ধারাবাহিকতাকে অস্বীকার করার মতো করে আর কি। অতএব সেই ব্যাপারে আমরা বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করার কথা শুরু থেকে আমি বলেছি
তদন্ত কমিশন, গণতদন্ত কমিশনের কথা বলেছি। আওয়ামী লীগকে কী কী করা যেতে পারে, এখন এটা বিচারের অধীনে আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা দলের বিচার করা যাবে বলে ওখানে এখতিয়ার দেওয়া আছে। আমরা আশা করছি যে জুডিশিয়ারির একটা প্রসেসের মধ্য দিয়ে এই প্রসেসটা রিজলভ হইতে হবে এবং ঐক্যমত্য কমিশনের প্রয়োজনে এজেন্ডাভুক্ত করে এটা আলোচনা করে রিজলভ করা দরকার। আমরা ওই আওয়ামী লীগ স্টাইলে যাচ্ছে তাই নির্বাহী আদেশ দিয়ে এটা সমাধান দেখি না। এটা সবার ঐক্যমতের ভিত্তিতে জনমতকে সামনে নিয়ে করতে হবে। আমি গত বছর এমনটাও বলেছিলাম, গণভোট দিয়ে দেন। আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের ফেট কি হবে জনগণ ডিসাইড করুক যে তারা রাজনীতি নির্বাচন করতে পারবে কিনা। অতএব এই প্রসেসের মধ্য দিয়ে গেলে আজকে এই প্রশ্নগুলো রিজলভড হয়ে যেত একটা গণতান্ত্রিক পদ্ধতিতে। নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার জন্য যা প্রত্যাশা করেছিলেন সেটি পূরণ হয়নি, মানে তাদের উপর আপনারা আস্থা পাচ্ছেন না। তাহলে একেবারে শুরুতে বললেন যে রোড ম্যাপকে স্বাগত জানাচ্ছেন, মানে রোড ম্যাপে উপরে আপনাদের আস্থা নাই, একবার বলে দিলেন যে যা চেয়েছিলেন তা পান নাই, তার মানে নির্বাচন কমিশনের উপর আস্থা নেই। আবার শুরুতে বললেন যে আমরা স্বাগত জানাচ্ছি, তাহলে দুটো বিষয় তো সাংঘর্ষিক হয়ে যাবে। না, এটা সাংঘর্ষিক না, এটা হচ্ছে যে মেয়েটাকে দেখে আপনার অনেক ভাল লাগছে, অনেক সুন্দরী, তাকে প্রত্যেক দিন ভাল লাগে, দেখতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে, কিন্তু তার সাথে সংসার করতে ভাল লাগবে কিনা ওইটা তো আপনি এখনো বুঝতেছেন না। সংসার করার ব্যাপারে টেনশন আছে যে সে আসলে ভালো সাংসারিক হইতে পারবে কিনা। তো এই নির্বাচন কমিশনের অবস্থা হচ্ছে তাই আর কি, যে তার কথাবার্তা শুনেও ভাল লাগে, খারাপ না, ভালো নির্বাচনের কথা বলে টলে, রোড ম্যাপ দিচ্ছে, আচারে ব্যবহারে ভদ্র, কেউ দুর্নীতিবাজ বলে আমরা এখনো জানি না, কিন্তু আসলে একটা ডিসাইসিভ ভালো নির্বাচন করতে পারবে কিনা, তার সাথে আমি আগামী ফেব্রুয়ারিতে সংসার করতে পারবো কিনা সেটার ব্যাপারে এখনো ভরসা পাইতেছি না। এই ভরসা পাওয়ার জন্য আরো কোন কোন জায়গাতে কাজ করা দরকার সেগুলো আমরা অ্যাড্রেস করলাম আর কি, এবং আমরা বোধ করছি এখনো সাফিসিয়েন্ট টাইম আছে। আপনি সারা বছর লেখাপড়া করেন নাই, কিন্তু 1 মাস আগেও যদি নীল খেতে যান, নোট টোট গুছায় গাছায়, আমরা 3 দিন আগেও তো পরীক্ষা দিয়ে পাশ করছি আর কি। তো তাদের পরীক্ষায় পাশ করার মতো, নোট জোগাড় করার মতো সময় এখনো আছে, নীল খেতের দোকানও ওপেন আছে। এই বাস্তবতাগুলো আমরা তুলে ধরলাম যে আমরা বোধ করছি এই জায়গাগুলোকে অ্যাড্রেস করলে আস্থা আরো বাড়বে। দেখেন, সুষ্ঠু নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুব খারাপ সেটা বলছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে যেহেতু আপনার অনেক বছর নির্বাচন হয় নাই, একটা কনস্টিটিউয়েন্সিতে এত প্রার্থী দেখলাম, 12 জন 16 জন, একটা বড় দল থেকে 20 জন পর্যন্ত ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি, এবং তার ভিতরে 4-5 জন আছে 5 জনই শত শত কোটি টাকা খরচ করার মতো, এবং 5 জনেরই আপনার ভালো লোকবল আছে। তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ উৎপাত, ভায়োলেন্স সেখানে হবে। আমার এলাকাতে দেখেছি বিএনপির 2 গ্রুপের রামদা মিছিল, আমি নিজে দেখছি, এবং কয়েকশো লোক 2 পক্ষের রামদা মিছিল করতেছে, এবং পুলিশও দেখলাম দূরে দাঁড়ায় আছে। এখন 400-500 লোকের হাতে রামদা, 5 জন পুলিশ গাড়িতে এসে কি করবে আসলে? মানে আপনার মানে করার তো এখতিয়ার, মানে আপনি করতে চাইলেও তো করতে পারবেন না। এরপর পুলিশের একটা বড় অংশ হচ্ছে ছাত্রলীগ, ওরা তো খেলা দেখতেছে, কার্টুন দেখতেছে, আরে ব্যাপক সার্কাস জমে গেছে, সার্কাস চলুক। তো সেই জায়গাতে আমরা বোধ করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, বাস্তবতা তা না, কিন্তু বহু বছরের একটা নির্বাচন না পাওয়ার, এবং অনেকের আছে এটাই জীবনের শেষ নির্বাচন, সে নির্বাচিত হইয়া কবরে যাইতে চায়, এরকম শত শত ক্যান্ডিডেট আছে সারা বাংলাদেশে। সে মনে করে যে নির্বাচিত হয়ে আজিমপুরে গেলে সওয়াল জবাব হবে না, অতএব তার জীবনেও কিন্তু এইটা একটা বিশাল প্রেশার কাজ করতেছে যে অ্যাটলিস্ট যদি সওয়াল জবাবটা অ্যাভয়েড করা যায়, একটা পতাকা নিয়ে আজিমপুরে গেলাম, তখন দেখা যাবে ওখানে সিকিউরিটি গার্ড পাওয়া যাবে। তো সেই বাস্তবতায় তো একটা কম্পিটিশন বেড়ে গেছে। তো এই জন্য আমরা বোধ করছি যে এই টেনশনগুলো বাড়বে যত সময় আসতেছে, সেটাকে অ্যাড্রেস করার প্রস্তুতি নিতে হবে। স্বাভাবিক সময় না তো, নির্বাচনটা একটু চ্যালেঞ্জিং টাইম সব সময়, এবং 20 বছর ভালো নির্বাচন না হওয়ার কারণে এটা আরও চ্যালেঞ্জিং হবে। আওয়ামী লীগের একটা উস্কানি আছে, আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে হাসিনা কয়েক হাজার কোটি টাকা খরচ করবে শুধুমাত্র এখানে ঝামেলা করার জন্য, উৎপাত করবার জন্য। অতএব সেটাকে তো অ্যাড্রেস করতে হবে। এই জন্য প্রস্তুতিটা আরও ডিসাইসিভ, আরও অর্গানাইজড হওয়া দরকার বলে আমরা বোধ করছি। ধন্যবাদ।